বাঘের আঁচড়ে আমার গাল দিয়ে অনবরত রক্ত পড়ছিল, কিন্তু সেই ক্ষত আগের চেয়ে এখন অনেকটা ঠিক আছে। কেননা লোকটা আশপাশ থেকে কিছু গাছের জড়িবুটি দ্বারা একটা কালো রুমাল দিয়ে আমার গালের ডান পাশটায় লাগিয়ে দিয়েছিল। এরপর তার কাঁধে ঝুলানো ছোট একটা ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে আমার গালে লাগিয়ে দেয়। এতক্ষণ আমি ভাবছিলাম এই লোকটাই ডেডম্যান, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। সে বলল, আমার সাথে চলো। আমি গালে হাত দিয়ে তার বিরোধিতা করে বললাম, কোথায়? সেখানে নিয়ে যাব। যেখানে নিয়ে যাব সেখানে যাবে। আর কোথায়? লোকটার কণ্ঠে কোনো দয়ামায়া নেই, যা শুনলেই বোঝায় স্পষ্ট। কিন্তু কেন আমি সেখানে যাব? কারণ আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তাছাড়া তোমার যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। এখানকার সবই তোমার অচেনা। তুমি কোথায় আছো নিজেও জানো না। তুমি আমার সাথে না এসে যদি এই গভীর অরণ্যে ঘুরে বেড়াও, তাহলে তোমার জীবনে সংকট আছে। অরণ্যের অলিগলিতে এরকম শত শত বাঘ, সিংহ ঘুরে বেড়াচ্ছে। তোমাকে খেয়ে ফেলতে তাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না কিন্তু। তাই আমার সাথে আসো। আমি ভয় পেয়েছিলাম। লোকটার কথা ঠিক ছিল। এতক্ষণ সেই স্থানটা আমার কাছে জান্নাতের মতো মনে হচ্ছিল। এখন সেই জায়গাটাই কেমন ভয়ানক ভয়ানক লাগছে। মনে হচ্ছিল যখন তখন যে কোনো কিছু হতে পারে এই জঙ্গলে। যখন তখন যে কারো কাছে জীবন সঁপে দিতে হতে পারে। লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার কাছে কি চান ডেডম্যান? লোকটা একবার তার বাঘের পিঠে হাত বুলিয়ে দিল, তারপর বলল, যা কিছুই চাই না কেন, তুমি তা বুঝতে পারবে। তোমার জন্য আমি ছাড়া এখানে আর কেউ নেই। তোমার অনুগত স্ত্রী তোমাকে ধোঁকা দিয়েছে। যাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখতে, আদর স্নেহ করতে, সেও তোমাকে ধোঁকা দিয়েছে। এমনকি তোমার ভাগ্যও তোমাকে ধোঁকা দিয়েছে। এখন তোমার যাওয়ার মতো কোনো রাস্তা নেই, শুধুমাত্র আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে ছাড়া। তাই এটা জরুরি না যে আমি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি, জরুরি এটাই যে আমি তোমাকে নিয়েই যাচ্ছি। এই বলে লোকটা মুখে কাপড় ঢেকে বাঘের পিঠে চড়ে বসে আমার দিকে তাকালো। আমি তখন পথহারা ছিলাম। তার সাথে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার। সময় নষ্ট না করে এক প্রকার বাধ্য হয়ে সামনে এগিয়ে যাই। বাঘের সামনে গিয়ে দাঁড়াতে সেই বাঘ আবার একটা গর্জন দিয়ে লাফিয়ে ওঠে। আমি চমকে যাই। লোকটা হেসে হেসে বলে, ভয় পেও না ছেলে, হাত দাও, উঠে এসো। তার কথা মতো আমি হাত বাড়িয়ে বাঘের পিঠে উঠে বসি। লাইফে ফার্স্ট টাইম বাঘের পিঠে উঠে বসাটা আমার জন্য যতটা শকিং ও ভয়ানক ছিল, তার চেয়েও বেশি আরামদায়ক। মোলায়েম পশমে ভরপুর তার শরীরে উঠে বসতেই যেন তলিয়ে গিয়েছিলাম কোনো রাজগদিতে। এমনটাই মনে হচ্ছিল আমার। আমি উঠে বসলে লোকটা তার বাঘকে চলার ইশারা করে এবং তার কথা মতো বাঘ হাঁটতে শুরু করে। আমি ভয়ে ছিলাম, তা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। সামনে থেকে বলে ওঠেন, ভয় পেও না, আমাকে ধরে বসো, না হলে পরে যেতে পারো। আমিও তাকে দুই হাত দিয়ে ঝাপটে ধরে বসেছিলাম, যেমন ছোট বাচ্চারা নিজের বাবার বাইকে বসার সময় পেছন থেকে ঝাপটে ধরে, ঠিক তেমনিভাবে। এরপর সে বাঘ আমাদের নিয়ে দৌড়াতে শুরু করে। সারি সারি গাছ পেরিয়ে বন জঙ্গলের সরু রাস্তা দিয়ে আমাদের রয়্যাল পরিবহন চলছিল তার গন্তব্যের পথে। মাঝপথে লোকটা হুট করে বলে, আমাকে ডেডম্যান ভেবে ভুল করবে না, আমার নাম ওয়াসিম। সে সময় আমি বুঝতে পারছিলাম না আমার কি বলার আছে। যাকে ডেডম্যান ভেবেছিলাম সে ডেডম্যান নয়। তাহলে ওয়াসিম কি করে আমার ব্যাপারে এত কিছু জানে? আমার বুঝে আসছিল না। তৎক্ষণাৎ এটাও বুঝে আসছিল না যে ডেডম্যান তাহলে কে, আর সে আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে। চিন্তায় মাথা ভার হয়ে আসছিল আমার। ওয়াসিমকে পেছন থেকে ধরে চোখ বন্ধ করেছিলাম। মাথায় বিভিন্ন প্রশ্নের আঁকিব ঝুঁকি কাটছিল, কিন্তু উত্তরের কোনো ইশারাও পাচ্ছিলাম না। প্রায় অনেকটা সময় পর এবার আমাদের গন্তব্যের পৌঁছানোর সময় এলো। শিকারী বাঘ এসে থামলো তার আস্তানায়। ওয়াসিমের ইশারায় আমি বাঘের পিঠ থেকে নামিয়ে লাফিয়ে নামলাম। সেও নেমে এলো। তারপর বাঘের পিঠে হাত বুলিয়ে তার চেহারা একটু চুমু খেলো। চুমু পেয়েই এবার বাঘটা অন্যদিকে চলে গেল। পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমি আর ওয়াসিম। সামনে সেই পুরনো বাসা। বাইরে থেকে দেখে যেন মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত বাংলো, কিন্তু জানতাম না যে এই পরিত্যক্ত বাংলোর ভেতরটা এত কুল হবে।
ওয়াসিম আমাকে নিয়ে বাংলোর ভেতরে এলো। আমি প্রথম দৃষ্টিতে চারপাশটা চেয়ে চেয়ে দেখলাম। বাইরে থেকে মধ্যযুগের পুরনো বাড়ি মনে হলেও ভেতর থেকে কোনো আধুনিক অ্যাপার্টমেন্টের চেয়ে কম নয়। চারপাশের দেয়াল জুড়ে ছিল সাদা ও নীল রঙের মিলিত মিশ্রণে ফার্নিচারের সমারোহ, চোখ জুড়ানোর মতো। বিভিন্ন রঙের লাইটিং সিস্টেম, আর ঠিক ফ্লোরের মাঝখানে উপরে ওঠার জন্য একটা অসাধারণ সিঁড়ি। মনে হচ্ছিল কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। বিশ্বাস করা কঠিন ছিল যে আমি জঙ্গলের মাঝে এমন একটা পুরনো বাংলোয় রয়েছি, যা বাহির থেকে পরিত্যক্ত মনে হলেও ভেতর থেকে এক্সট্রিম লেভেলের। সাথে আসো, কানের কাছে এসে বলল ওয়াসিম। বলেই সামনের দিকে হাঁটা দিল সে। আমি তার পিছু পিছু চলছিলাম। এক সময় সে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। তার দেখা দেখি আমি নিজেকেও দাঁড়িয়ে পড়লাম। এরপর সে আমার দিকে ফিরে বলল, তোমাকে যা দেখাবো তার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমাকে কি দেখাবে সে। তবুও মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হোক না কেন আমি দেখব সে আমায় কি দেখায়। আমি প্রস্তুত ওয়াসিম। সে মাথা ঝাঁকিয়ে বাইরে থেকে দরজার হাতল ধরে ভেতরে ঠেলে দিল। কাঠের দরজা খুলে গেলে আমি সেই ঘরে প্রবেশ করলাম। অন্ধকারে কালো হয়ে রয়েছিল সেই ডার্ক রুম। হ্যাঁ, ওই ঘরের দরজায় লেখাই ছিল ডার্ক রুম। আমরা ঘরে প্রবেশ করার পর সারা ঘর অন্ধকার ছিল, কারণ এই ঘরে লাইটিং ছিল না। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম তা আসলেই অবিশ্বাস্যকর ছিল। ঘরের চার কোণার দেওয়াল ঘেঁষে শুধু মনিটরের আলো জ্বলজ্বল করছে। ভালোভাবে তাকিয়ে বুঝলাম যে ডার্ক রুমে অনেক মানুষ আছে এবং তারা কম্পিউটারে কাজ করছে। আর এখানে অসংখ্য কম্পিউটার রয়েছে এবং প্রতিটা কম্পিউটারের সামনে একজন করে মানুষ বসা রয়েছে। বেশ অবাক হয়েছিলাম ব্যাপারটা দেখে। ওয়াসিমকে তখনই জিজ্ঞেস করলাম, এসব কি? আমাদের টিম। কিসের টিম? পরে বুঝতে পারবে, এখন সাথে এসো। ওয়াসিম আমাকে একটা কম্পিউটারের সামনে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। হঠাৎ বলল, অনাবিলা চৌধুরী তোমার স্ত্রী তাই না? আমি জবাব দিলাম, হ্যাঁ। তোমার স্ত্রী পরকীয়া আসক্ত? হ্যাঁ। কার সাথে পরকীয়া আসক্ত তুমি জানো? হ্যাঁ, আসাদের সাথে, যাকে আমি ভাই ভাবতাম। আপনি তো জানেনই। কতদিন থেকে অনাবিলার সাথে তোমার সম্পর্ক? এত প্রশ্ন কেন করা হচ্ছে আমাকে? কথাটা বলার পরই ওয়াসিম কোমর থেকে একটা পিস্তল বের করে সোজা আমার কপালে ঠেকিয়ে বলল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে, পাল্টা প্রশ্ন করবি না। তন্মধ্যে আমি ভয় পেয়ে যাই। ভয়ে আমার গলা শুকিয়ে আসে, শরীর থেকে ঘাম নির্গত হওয়া শুরু করে। জীবনে প্রথম কেউ একজন কপালে পিস্তল ঠেকিয়েছিল, তাই ভয়টা একটু বেশিই হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি ট্রিগারে চাপ দিয়ে দেবে এবং আমি ফিনিশ। আমার ভয় পাওয়া দেখে ওয়াসিম বলে, প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন না করে। আমি তখন বললাম, ওকে ওকে, আমার কপাল থেকে পিস্তল সরান, আমি বলছি। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে হয়তো পরিকল্পনা করে আমাকে টেরোরিস্টের হাতে তুলে দিয়েছে ওরা। চোখের সামনে সবই স্পষ্ট হয়ে আসছিল যেন তখন। গাড়িতে করে আমায় পাহাড়ে নিয়ে যাওয়া, এরপর আমাকে যা তা শোনানোর জন্য ও ভুল বোঝানোর জন্য ডিকির কাছে এসে তাদের কথা বলা, তারপর টেরোরিস্টের কাছে আমাকে তুলে দেওয়া এবং সর্বশেষ তারা আমাকে নিয়ে চলে আসা। ভাবছিলাম পুরো বিষয়টাই হয়তো একটা কিডন্যাপিং প্ল্যান। অনাবিলা আর আসাদ হয়তো আমাকে মারতে পারতো না, বিধায় এই টেরোরিস্টের হাতে তুলে দিয়েছে। এবং এদিকে ওয়াসিমও সব জানতো। কয়েক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম যে আমি আসলে টেরোরিস্টের সম্পদ, কেননা ওয়াসিমের আচরণই ছিল এমন। উত্তর দিচ্ছিস না কেন? চেঁচিয়ে উঠেছিল ওয়াসিম। তার চিৎকারে আমি ভয় পেয়ে যাই। উত্তর দিই, 3 বছর আগে আমাদের বিয়ে হয়। এর আগে আমাদের 7 মাসের সম্পর্ক ছিল, যদিও তার মধ্যে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা নিজেদের দিক থেকে সব কিছু ওকে করেই দেন বিয়ে করি। কিন্তু সেদিন জানতে পারি যে আসলে আমার সাথে সম্পর্ক করার আরও 3 বছর আগে থেকে আসাদের সাথেও সম্পর্ক ছিল। এটা জানা ছিল না আমার। একজনের সাথে সম্পর্ক রেখেও তোর সাথে প্রেম করেছিল, এটা কি পরকীয়া নয়? আমি তো জানতাম না যে ওর সাথে আসাদের সম্পর্ক আছে। আর এটা জানার পর কেন কল্পনারও কথা নয়। আসাদ অনাবিলার চেয়ে প্রায় 5 বছরের ছোট।
তাদের সম্পর্কের কথা ধারণাও করা যায় না। আচ্ছা আচ্ছা, এবার ভিডিওটা দেখো। ওয়াসিমের মাঝে মাঝে তুমি করে বলা আর মাঝে মাঝে তুই তো করে বেশ বিব্রত করছিল আমায়। যাই হোক, আমার সামনে থাকা মনিটরে একটা ভিডিও চালু হয়ে গেল। আমি মনিটরে তাকিয়ে দেখলাম কি কি হচ্ছে ভিডিওতে। একটা লোক ও একটা মেয়ের পরকীয়া প্রেমের ভিডিও ছিল ওটা। তারা একটা রুমের ভেতর ছিল এবং করুণ মুহূর্তে ছিল। আমি মনিটর থেকে মুখ ফিরিয়ে নিই। ওয়াসিম আমাকে বলে, মুখ ফিরিয়ে নিলে যে? ভিডিওর মেয়েটাকে একবার দেখো বলে শয়তানি হাসি হাসল সে। আমার মনে তখন সন্দেহরা বাসা বাঁধল। পুনরায় মনিটরে তাকালাম। নারী পুরুষের ভিডিও ফুটেজ দেখতে খারাপ লাগলেও তাকিয়েছিলাম এটা দেখার জন্য যে মেয়েটা আসলে কে। যা সন্দেহ করেছেন আমার মনেও তখন একই সন্দেহ ছিল। ফাইনালি যখন ক্যামেরা অ্যারেঞ্জ চেঞ্জ করা হলো তখনই মেয়েটার চেহারা আমার চোখে পরিষ্কার ভেসে উঠল। অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকার অবসান যখন ঘটল তখন তখন চোখ দুটোকে বিশ্বাস করা সহজ ছিল না মোটেও। কারণ ওটা অনাবিলা ছিল। কিন্তু অবাক করার বিষয় ছিল এটা যে ছেলেটা আসাদ নয়, বরং ওটা কোনো যুবক ছেলে ছিলই না। উনি একজন মধ্যবয়স্ক পুরুষ ছিল, তবে তার ফেস দেখা যাচ্ছিল না। ট্রাস্ট মি, রাগে আমার মাথা তখন হয়তো ফেটে যাচ্ছিল। আমি কিছুই করতে পারছিলাম না। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তখন টেবিলের উপর 2 হাত শক্ত করে যা শক্তি ছিল তা দিয়ে আঘাত করি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চেয়ারটাকে তুলে ফ্লোরে আছাড় দিয়ে চেঁচিয়ে উঠি। আসলে তখন নিজেকে সামলানো অনেক কষ্টকর হচ্ছিল। কিন্তু তখনই কেউ একজন ডার্করুমে প্রবেশ করে এবং বলে, সত্যি বলতে তার কথাটা তখন আমার মনে গভীর একটা দাগ কেটে বসেছিল। সে বলে, লিডার, ডেডম্যান আপনাকে এই মুহূর্তে ডেকেছে। আমি সাথে সাথেই ওয়াসিমের দিকে তাকাই। সে আমাকে বলে, তুমি থাকো, আমি ওনার সাথে কথা বলে আসছি। এই সময়েই আমি বুঝে গিয়েছিলাম যে ডেডম্যানও এখানে উপস্থিত, মানে ওয়াসিম ডেডম্যানেরই অনুগত। তখন ভেবে বসি যে তার সাথে আমার কথা বলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। কেন আমি এখানে, কেন আমাকে আনা হয়েছে, আর অনাবিলার এসব ভিডিও তারা কোথায় পাচ্ছে, কি আছে এই জঙ্গল বাড়িতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেডম্যান কে এবং আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে। ডার্করুমে অধ্যয়নরত অবস্থায় সেখানকার এজেন্টদের কার্যকলাপ দেখার চেষ্টা করছিলাম। কম্পিউটারে তারা কি করে, এই ঘরের নাম ডার্করুম কেন, কেন বা এখানে আলো নেই, সবচেয়ে বড় প্রশ্ন, সবাই এখানে চুপচাপ কেন। একটা ঘরে 20-22 জন মানুষ থাকলে অবশ্যই টুকিটাকি হলেও অন্তত কথা হবে। আর এটা যেহেতু কম্পিউটার রুম, তাই এখানে যখন তখন যে কারো কোনো কিছু লাগাতে পারে এবং লাগতে পারে এবং তারা একে অপরের সাথে ডিসকাশন করতে পারে। কিন্তু প্রায় 30 মিনিট অতিক্রম হয়ে গেলেও ডার্করুমের মেম্বার্সদের কারোর মুখ থেকে কোনো কথা শুনতে পারিনি। আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছিলাম না। এর কারণ ওয়াসিম চলে যাওয়ার পর ওই লোকটা এসে চেয়ারে বসিয়ে আমার মুখে একটা স্কচ টেপ লাগিয়ে দিয়েছে, সাথে চেয়ারের হাতলে 2 হাত বেঁধে দিয়ে গেছে। তাই কাউকে কিছু বলার সুযোগ আমার ছিল না। আমি চুপচাপ সবার কাজ দেখছিলাম। সবাই কম্পিউটারে উবু হয়ে কিবোর্ডের ঠাস ঠাস শব্দে কাজ করছিল। মাঝে অনেকের মনিটরের দিকে তাকিয়েও বিশেষ কিছু বুঝে আসেনি আমার। মনিটরের সব কোডিং ওয়ার্ক সিস্টেম, সব ইনফরমেশন বা তাদের কাজ তারা কোডের মাধ্যমে করছে। তখনই বুঝতে পেরেছিলাম আসলে এখানকার সিকিউরিটি সিস্টেম অনেক বেশি হার্ড। সেই সময়টা আর কিছু বোঝার মতো ছিল না আমার। আমি শুধু চুপচাপ বসেছিলাম। তখন অনাবিলার কথা মনে হচ্ছিল খুব। আমার সাথে এত নিকৃষ্টতম কাজও করবে এটা ভাবার কথা নয়। আমি ওকে অনেক ভালোবাসতাম, ও নিজেও আমাকে ভালোবাসত। 3 বছরের সংসারে তাকে একবারের জন্য দেখেও মনে হয়নি যে সে আমাকে ভালোবাসে না, বরং অন্য কাউকে ভালোবাসে। সত্যি বলতে তার চোখে আমি কখনো অন্য পুরুষের স্থান দেখিনি। কিন্তু এখন জানতে পারলাম আমাদের সংসার শুরুর 3 বছর আগে থেকে সে আরেকজনকে ভালোবাসে। আর সেটা আমারই কাছের ছোট ভাই আসাদ। আসাদের কথা মাথায় আসতেই একটা চিন্তা চলে আসে আমার মাঝে। আসাদ আমাদেরই গ্রামের ছেলে। এর আগেও কখনোই চট্টগ্রাম আসেনি জানতাম। ও অনার্স পড়ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। সেদিক থেকে আমার জানা মতে ওর কখনো এই দিকটায় আসার কথা না। আর এদিকে অনাবিলা মডেলিং করে
করে 4 বছর থেকে। মানে আমার সাথে তার বিয়ে হওয়ার ঠিক 1 বছর আগে ওর মডেলিং ক্যারিয়ারের শুরু। কিন্তু তাদের বলাবলিতে এটাই স্পষ্ট যে তাদের 6 বছরের প্রেম। তার মানে মডেলিং শুরু করার 2 বছর আগে থেকে তাদের মেলামেশা ও সম্পর্ক। আর একটু চিন্তার পর মনে হলো সেই 2 বছরে বা আজ থেকে 6 বছর আগে তো আসাদ ভার্সিটিতেও পড়তো না। সে তখন দিনাজপুর কেবিএম কলেজের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী ছিল। আর ঠিক 6 বছর আগে অনাবিলা অনার্স পাশ করেছিল চট্টগ্রামের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। বিষয়টা নিয়ে একটু ভাবার পরপরই খোলাসা হয়ে এলো অনাবিলার আর আসাদের সম্পর্কের প্রথম রহস্য। 6 বছর আগে তারা দুজন দেশের দুপ্রান্তে ছিল। আর আমার যতদূর জানার ধারণা সেই সময়টায় তারা একে অপরকে চিনত না বা জানতো না। তার মানে আর আমার জানা মতে ঠিক 6 বছর আগে তাদের মাঝে কোনো প্রকার সম্পর্ক হবার কথা না। যদি আমার ধারণা ঠিক হয়, কিন্তু যদি এমনটা হয় যে তাদের সম্পর্কের ছয় না, তাহলে তারা এই কথাগুলো বলল কেন? আমাকে শোনানোর জন্য, নাকি আরও কিছু কারণ আছে? তাদের কথোপকথন শুনে মনে হচ্ছিল তাদের সব কথাই আসল ও বাস্তব ছিল, কিন্তু পরিসংখ্যান তো বলছে অন্য কোনো কথা। এর পেছনে কি রহস্য লুকায়িত আছে, নাকি আছে অন্য কোনো মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড? আমার জানা ছিল না। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আমার মাঝে কনফিউশন ছিল প্রচুর, তাই আমি বেশ কিছু ভাবতেও পারছিলাম না। সেই সময় মাথার এক কোণ ব্যথা করতে শুরু করছিল আমার। এরপর বাধ্য হয়ে চোখ বন্ধ করে রেখেছিলাম। আর তখনই মনে হলো সেই বয়সী লোকের কথা, যার সাথে আমি অনাবিলাকে দেখেছি কিছুক্ষণ আগের দেখা সেই ভিডিও ফুটেজে। অনাবিলার সাথে ওই লোকের কি সম্পর্ক আছে কোনো, নাকি নেই? কিন্তু ধারণা অনুযায়ী অনাবিলার চয়েস এতটাও নিচু না যে একজন মধ্যবয়স্ক বা কমসে কম 35-40 বয়সী লোকের সাথে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে। আবার এই দিক দিয়ে আসাদের সম্পর্কের ব্যাপারেও হিসেব বনছিল না আমার। সব দিক দিয়েই একটা না একটা প্যাচ থেকেই যায়। আমার মাথার ব্যথা ক্রমশ বেড়েই চলছিল। সেই প্রেসারে বেড়ে যাচ্ছিল গালের ব্যথাও। কি করব মাথায় আসছিল না। যা কিছু ভাবছিলাম আমি, তবে কোনোভাবেই কোনো কুল পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ ভাবনা যে মনের রহস্যকে ভেঙে ঘুরিয়ে দিতে পারে তা আমার জানা ছিল না। হঠাৎ ভাবনা নামে পরিচিত সেই সিনড্রোম যার মাঝে রয়েছে, তাদের মনের ভাবনাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই এক সিনড্রোমটাই যথেষ্ট। আমার মনেও হঠাৎ ভাবনা এসেছিল তখন, আর তা হলো অনাবিলাকে নিজের দেহ নিয়ে ব্যবসা শুরু করেছে। এই একটা ভাবনা আসার পর আমার আর মাথা কোনো ভাবনা যুক্তি পারছিল না। যেই প্রশ্ন আসছিল তাকে শেষ করে দিচ্ছিল এই দেহ ব্যবসার ভাবনা। সব শেষে যখন ধরেই নিলাম যে দেহ ব্যবসায় জড়িত, তখনই দুটো অপশন চয়েস করার সময় এলো। আমি জানতাম না কোনটাকে বেছে নিব, তাই দুইটা অপশনকে 50-50 করে সম্ভাবনা দিয়েছিলাম। অপশন দুটো, অনাবিলা কি স্বেচ্ছায় দেহ ব্যবসায় জড়িয়েছে, নাকি অনাবিলার এই জঘন্য কাজের পেছনে আর কেউ জড়িয়ে আছে? পরবর্তীতে আর ভাবার সময় পেলাম না। দরজা খুলে ডার্ক রুমে প্রবেশ করলো ওয়াসিম। আমার কাছে এসে একে একে হাত পায়ের বাঁধন ও মুখের স্কচ টেপ খুলে দিল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল সে, এরপর বলল, চলো এবার খেলা শুরু করা যাক। আমি অবাক চাহনিতে তার দিকে তাকিয়ে বললাম, কিসের খেলা? পৃথিবীতে লক্ষ কোটি খেলা আছে, এর মাঝে আমাদের একটা নিজস্ব খেলা রয়েছে। এখন সেই খেলায় তোমার অংশগ্রহণ করতে হবে। চলো জলদি। আমার মাথা অত্যন্ত গরম ছিল। আমি ভাবতেও পারছিলাম না ওয়াসিম কিসের খেলার কথা বলছে। রাগে মাথা আর রক্ত তিরবির করছিল যেন। ওয়াসিমের চেহারাটা আমার নিকট তখন জঘন্য লাগছিল। আমি মুসাফির ছিলাম, তবুও তারা আমার উপর কোনো দয়া দেখায়নি। একে তো আমাকে কিডন্যাপ করেছে, তারপর বাঘের দ্বারা আঁচড়ও কাটিয়েছে। এরপর আমার এখানে এনে অনাবিলের ভিডিও দেখিয়ে কাটা খায়ে লবণের ছিটে দিয়েছে। আর এখন তাদের আরেক খেলায় অংশগ্রহণ করতে হবে। তৎক্ষণাৎ এসব ভাবতে ভাবতে মাথা গিজ গিজ করছিল আমার। হাতের মুঠি শক্ত করে ধরে ওয়াসিমের মাথায় এক ঘুষি চালালাম। শক্ত হাতের পোষ ঘুষির আঘাতকে থামানোর তার সাধ্য ছিল না। কপালে হাত দিয়ে
কয়েক কদম পিছিয়ে গেল সে। মাথায় হাত দিয়ে মুখ দিয়ে চিৎকার করে উঠল। আমি দাঁতে দাঁত চেপে ধরে পরবর্তী সিকোয়েন্সের প্রস্তুতি নিচ্ছিলাম। ডার্করুমের সবার নজর তৎক্ষণাৎ আমার দিকেই ছিল, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে আমি পুনরায় নিজের শক্তিকে জড়ো করছিলাম। ওয়াসিম তখনও কপালে হাত দিয়ে চেপে ধরে আছে। আমি সাহস করে এক পায়ে গিয়ে যেতেই দমকা হাওয়ার ন্যায় উঠে আমার মাথার খুলির কাছে পিস্তল তাক করে ট্রিগারে চাপ দিল ও। 1 সেকেন্ডের ব্যবধান। জয়ে চিৎকার দিলাম আমি। কপাল ফুটো হয়ে ব্লো টপারে চলে গেল যেন। সারা সারা ঘর তখন নিস্তব্ধতায় ভূত হয়ে রইল। চোখের পাতা খুলতেও আমার তখন ভয় হচ্ছিল। মনে হচ্ছিল চোখ খুললে আমি অন্য কোনো এক জগতে নিজেকে আবিষ্কার করব। এই ভেবে চোখ বন্ধ করেই রইলাম, কিন্তু পরক্ষণে যখন আবার গুলি চলল তখন ভয়ে চোখ খুলতে বাধ্য হলাম। চোখ খোলার পরই সোজা দৃষ্টি পড়ল ওয়াসিমের চোখে। সে ক্ষুব্ধ দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তার হাতের পিস্তল আমার কপালের কয়েক ইঞ্চি সাইড দিয়ে চলে গেছে। একবার কপালে হাত দিলাম ভয়ে ভয়ে। ভেবেছিলাম হয়তো ফুটো হয়ে গেছে, কিন্তু না, আমি ঠিক আছি। পরে পেছনে তাকিয়ে বুঝেছিলাম ওয়াসিম আসলে আমায় গুলি করেনি। তার দুটো গুলি পেছনের দেয়ালে গিয়ে আটকেছে। একটা মনিটর নষ্ট হয়ে গেছে গুলির আঘাতে। গাল বেয়ে ঝরে পড়া ঘামগুলো হাত দিয়ে মুছে ওয়াসিমকে বললাম, আমি খেলায় অংশগ্রহণ করতে রাজি আছি। ওয়াসিম পিস্তল নামিয়ে বলল, খেলার রুলস খেলার মাঝখানে জানতে পারবি। বাড়াবাড়ি করলে এবারের দুটো গুলি কিন্তু মিস যাবে না, অবশ্যই মিস যাবে না। আয় আমার সাথে। বলেই আমার হাত ধরে ডার্করুম থেকে বাইরে নিয়ে এলো। ডার্করুম থেকে বেরিয়ে আসার পর পকেট থেকে একটা রুমাল বের করলো ওয়াসিম। কোনো কথা না বলে প্রথমে রুমালটা আমার চোখে বেঁধে দিতে লাগলো। এরপর বলল, ভয় পেতে হবে না। ডেডম্যান তোমাকে খেলায় অংশগ্রহণ করার আগে একবার দেখতে চায়। আমি তাকে থামিয়ে বললাম, আমারও তাকে দেখার ইচ্ছে আছে, আমিও তাকে দেখব। চোখ বেঁধো না আমার ওয়াসিম। ওয়াসিম এবার মুখ বাঁকিয়ে হাসা শুরু করলো। হাসতে হাসতে বলল, আপনি থেকে তুমিতে চলে এলে। তোমার থেকে শিখেছি ওয়াসিম। রেগে গেলে তুমি থেকে তুই বলো, আর আমি রেগে গেলে আপনি থেকে তুমি বলি। কথাটা শুনে ওয়াসিম আমার নাক বরাবর নাক রেখে চোখে চোখ রেখে তাকালো। আমিও তার চোখের দিকে তাকিয়ে রইলাম। ডেডম্যানকে দেখার জন্য এত উতলা হওয়ার কোনো কারণ নেই ছেলে। তোমার ইচ্ছায় তুমি কখনোই ডেডম্যানকে দেখতে পারবে না, কিন্তু ডেডম্যান তোমাকে দেখার ক্ষমতা রাখে। এ বলেই আমার চোখে রুমালটা বেঁধে দিয়ে কাঁধ থাকিয়ে সামনের দিকে অগ্রসর করলো। প্রায় 3 মিনিট পর আমরা এক জায়গায় এসে থামলে আমার চোখ ফের খুলে দেওয়া হলো। চোখ খোলার পর নিজেকে একটা ঘরের দরজার সামনে আবিষ্কার করলাম। পাশে দাঁড়ান ওয়াসিম। আমি ওকে বললাম, আমাকে তো ডেডম্যানের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। এ কথা শুনে ওয়াসিম অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ হেসে তারপর আমায় বলল, তুমি বুঝো না কিছু। তোমার চোখ বাঁধার কয়েক সেকেন্ড পরই ডেডম্যান তোমার পাশ দিয়ে হেঁটেছে এবং তোমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে। তারপর এখানে এসে সে চলে যায়, আর তার জায়গায় আমি আসলাম। ওয়াসিমের কথার মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারিনি আর তখন। ডেডম্যান আমার সাথে হেঁটেছে কি করে তা বুঝে আসছিল না। পুরোটা সময় ওয়াসিম আমার কাঁধ ধরেই এখানে এনেছে, কিন্তু মাঝখানে তার পরবর্তীতে ডেডম্যান কি করে আমার কাঁধ ধরে এখানে নিয়ে এলো, এমনকি আমি বুঝতেও পারলাম না কারো হাত ধরে বদলের ব্যাপারে। এমনটা হলে অবশ্যই আমি বুঝতে পারতাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। তখন মনে হচ্ছিল ওই ওয়াসিমই আসল ডেডম্যান, কিন্তু না, ডেডম্যান আসলে ওয়াসিম ছিল না। এ ব্যাপারে তখন সন্দেহজনক মনে হলেও পরে আমি বুঝতে পেরেছিলাম ডেডম্যান অন্য কেউ, ওয়াসিম নয়। এবং ওয়াসিমের কথা সত্য ছিল। সে সময় আমার সাথে ডেডম্যান স্বয়ং ছিল, আর আমি তা বুঝতেও পারিনি। এবার আমার সামনের দরজাটা খুলে গেলে ওয়াসিম আমায় ভেতরে ঠেলে দিয়ে বলল, তোমার জন্য শুভকামনা ছেলে, প্রথম লেভেলে এন্ট্রি করবার জন্য। আশা করি লেভেল কমপ্লিট করতে সময় নেবে না। এই বলে দরজাটা লাগিয়ে দিল সে। অতপর পুরো ঘরের আলো জ্বলে উঠলে আমি চোখ মেলে তাকালাম, কিন্তু তখনই যেন আমার চোখ এক ফ্যান্টাসির দুনিয়ায় এন্ট্রি করছে বলে মনে হলো। কেননা আমার চারপাশে স্বয়ং আমিই ছিলাম। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই আমি ছাড়া আর অন্য কাউকে দেখতে পাচ্ছিলাম না। মুখে একটা শব্দ আওড়াচ্ছিলাম, তা হলো আয়না ঘর।
হ্যাঁ, এই ঘরটা মূলত একটা আয়নাঘর ছিল। আয়নাঘর বলার কারণ হলো একটাই, এখানে শুধু আয়না আর আয়নায় ভরপুর। যে কারোর পক্ষে বিশ্বাস করা কঠিন হলেও সত্য এটাই যে এই ঘরের চার দেওয়ালের মাঝে এমন কোনো ফাঁকা অংশ নেই যেখানে আয়নার ছোঁয়া নেই। এমনভাবে চারদিকে দেয়ালটাকে যে মোড়ানো হয়েছে যে পুরো ওয়াল জুড়ে শুধু নিজের প্রতিবিম্বই ছাড়া আর কিচ্ছু দেখার উপায় নেই। পরিস্থিতিটা এমন ছিল যে সামনে তাকালে আমি নিজেকেই দেখতে পারছিলাম, আবার সামনের আয়নায় তাকালেই পেছনের দেয়ালে লাগানো আয়নায় আমার ছবি ভাসমান হতো, এবং সেটা আবার ঘুরে সামনের আয়নায় দেখা যেত। ডান দিকে সেই দেওয়াল আছে, সেখানে তাকালেও বাম দিকের আয়নায় আয়নায় আলো প্রতিফলিত হওয়ায় নিজের বেশ কিছু প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। সহজভাবে বোঝাতে গেলে কোনো ঘরের দেওয়ালে যখন নতুন করে রং করা হয় তখন আমার সাধারণত কোনো জায়গায় রং দেওয়া বাদ রাখি না, পুরোটাই যেন সুন্দর দেখায় তাই সেভাবে পুরো দেওয়ালে রং দিই। আবার রং যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে দেয়ালগুলো দেখতে কতই না খারাপ লাগে, আর এই জন্যই দেয়ালের পুরোটাতেই আমার রং লাগিয়ে দিই সুন্দরভাবে, যেন তা ফুটে উঠতে পারে। আয়নাঘরের ব্যবস্থাটাও তদ্রূপ এমনই, তবে এখানকার চারপাশের দেয়ালে রঙের বদলে লাগানো হয়েছে আয়না, শুধু ফ্লোর বাদে, এবং কি ছাদ সহ চারপাশেই দেয়ালের আয়নার দেয়াল। তাদের সাথে সামান্য ফুটো ছাদের সাথে সামান্য ফুটো থেকে কিছু জায়গায় লাগানো আছে সাদা অ্যালার্জি লাইট। আপাত দৃষ্টিতে দেখতে কোনো ফ্যান্টাসির দুনিয়ায় মনে হবে যে কারো কাছে। আমার কাছেও তখন তেমনই লাগছিল। একটা ঘরে এত বড় বড় আয়না, তাছাড়া আর কিছুই নেই। এমনকি আমাকে যেই দরজা দিয়ে ভেতরে ঢোকানো হয়েছে সেই দরজাটাও ভেতর থেকে একটা আয়নাঘর রূপ ধরে রয়েছে। ভেতর থেকে দরজাটা খোলার জন্য কোনো হাতল বা লক নেই। আয়নাঘরে ঢোকার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল এমন যে আমি অন্য এক ওয়ার্ল্ডে, যেখানে শুধুমাত্র ক্লোনদের বসবাস। আমার মনে হচ্ছিল এখানকার সব প্রতিবিম্বই জীবন্ত। আমি যার দিকে তাকাই সেও একইভাবে আমার দিকে তাকিয়ে থাকে। ঠিক পেছন পাশের আয়নায় থাকা প্রতিবিম্বটাও অপর পাশে মুখ ফিরিয়ে আমার মতো দাঁড়িয়ে থাকে। প্রথমে সব কিছু একটু গোলমেলে লাগলেও পরে এতটাই প্রভাব ফেলে মস্তিষ্কে যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু এর পেছনের রহস্য সম্পর্কে আমি তখনও অবগত ছিলাম না। এখানে প্রবেশ করার 2 মিনিটের মাথায় একটা আয়নায় চোখ ফেললাম। দেখতে লাগলাম নিজেকে। মাথার অগোছালো ময়লা চুল, গালের এক পাশে মোটা করে লাগানো ব্যান্ডেজ, লাল রঙের দুটো ফোলা ফোলা চোখ। কি ভয়ানক লাগছিল দেখতে যে তা বোঝানো মুশকিল। তবুও তাকিয়েছিলাম সেদিকটায়, চোখ সরাতে পারছিলাম না নিজের দিক থেকেই। আমার মতো আমার প্রতিবিম্বরাও আমার দিকে তাকিয়ে দেখছিল, যেন তারাও আয়নার জগতে আমার মতো অসুখী হয়ে হতাশায় ভুগছে। হয়তো তাদের কোনো এক জঙ্গল বাড়িতে আটকে রাখা হয়েছে এবং তারাও এমনই এক আয়নাঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে আমায় দেখছে, এবং আমি যা ভাবছি তারাও হয়তো ভাবছে। ঠিক তখনই মনে হলো, এমনটা কি আদৌ সম্ভব? আসলে কি আয়নাঘর জগৎ বলতে কোনো জগৎ আছে? তবে আয়না কি প্রাণীর ক্লোন বা ভ্যারিয়েন্টের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম, যার মাধ্যমে আমরা নিজেদের ক্লোনের সাথে কমিউনিকেট করতে পারি? ভাবনাটা যদিও অনেকটা ফ্যান্টাসির মতো, কিন্তু ভাবনা তো ভাবনাই। আমি তখন জানতাম না যে সময়টা আমার কোনো কাজে লাগানো উচিত, তাই আমার মাথায় যা আসছিল আমি ভাবছিলাম। বলতে গেলে আমার অবস্থা পাগল প্রায় ছিল। মনে হচ্ছিল আয়নার পেছনে আমারই এক ক্লোন দাঁড়িয়ে আছে, যে কিনা আমার কাছে একজন মাল্টিভার্সের বাসিন্দা, এবং আমিও তার কাছে হয়তো একই। হয়তো সেও আমার মতো কিছু বলতে পারছে না, হয়তো অপেক্ষা করে আছে আমি যে আমি কখন বলবো। আমি যেভাবে তাকাচ্ছিলাম সে ঠিক সেভাবেই আমাকে দেখছিল। আমার মাথায় তখন একটাই ভূত চেপেছে, ভাবতে পারছিলাম না অন্য কিছু। হঠাৎ করে মাল্টিভার্স কনসেপ্ট মাথায় আসায় আমার কাছে তাই মনে হচ্ছিল যে আয়নাই একমাত্র মাধ্যম যার সাহায্যে আমরা মাল্টিভার্স থেকে নিজেদের কপি বা ক্লোন বা ভেরিয়েন্টের সাথে কানেক্ট হয়ে তাদের কাছ থেকে হেল্প চাইতে পারি। তখন এই ব্যাপারটাকেই আমি সত্যিই ভাবছিলাম, কেননা ভুল ঠিক সত্য মিথ্যা বিবেচনা করার অবস্থায় আমি ছিলাম না। সে সূত্র ধরেই তখন আয়নায় থাকা প্রতিবিম্বকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু বলবে? খেয়াল করে দেখলাম
সেও একইভাবে আমার দিকে তাকিয়ে মুখ নাড়ল। বুঝলাম যে সেও আমাকে একই প্রশ্ন করছে। আমি উত্তর দিলাম, তোমার কাছে সাহায্য চাই আমি। তুমি কি অন্য জগৎ থেকে? তার থেকেও তৎক্ষণাৎ একই প্রশ্ন এলে আমি জবাব দিলাম, হুম, আমি তোমার জগতের নই, অন্য জগৎ থেকে। ও, তুমিও? আচ্ছা, আমার একটা সাহায্য করতে পারবে? সে জিজ্ঞেস করলো, কি সাহায্য চাও? আমি অবশ্য সাহায্যের জন্যই তোমার সাথে কথা বলছি। হেই, এক্সকিউজ মি। ঠিক তখনই এক পাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আবির্ভাব ঘটল। হঠাৎ কোনো মেয়ের গলার স্বর শুনে আমি একটু অবাক হলাম অবশ্য। আর হঠাৎ করে তো এতক্ষণ যে আমি আয়না ঘরে থাকার কারণে আয়নার সামনে নিজের সাথে কথা বলছিলাম তা খানিকটা বুঝতে পারলাম। পাশ ফিরে তাকিয়ে দেখলাম বাম দিকের দেয়ালে একটা আয়না সদৃশ্য দরজা খুলে রয়েছে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে সাদা স্কার্ট আর কালো টপ, দেখতে সাদামাটা চেহারার অধিকারী। চুলগুলো দেখতে পুরো মাটির রঙের মতো। এক পলক তার দিকে তাকিয়ে থাকলে সে শীঘ্রই দরজা বন্ধ করে দিয়ে বলল, নতুন প্রতিযোগী? মানে মানে গেমের জন্য ঢুকেছ না এই আয়না ঘরে? বলল সে। হ্যাঁ, কিন্তু গেমের কিছুই তবু আর বুঝতে পারছি না। মাথা চুলকালাম আমি। মেয়েটা দরজার কাছে বসে পড়ল। পায়ের জুতোগুলো খুলতেই ভেতর থেকে ময়লা আবর্জনার পানি বেরিয়ে গেল। আমি তা দেখে নাক সিটকে বললাম, আপনি কে? মেয়েটা সামান্যখানি হাসলো। তার হাসা শেষ হলে আমায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি আর এখানে কি করে? আমার নাম রাফিক। আসলে এই কিডন্যাপারদের হাতে আমাকে আমার কিছু প্রিয় মানুষেরাই চক্রান্ত করে তুলে দিয়েছে, তাই আমি আজ এখানে। মেয়েটার দিকে খেয়াল দিতেই দেখলাম সে একটা কাঠি দিয়ে কান চুলকাচ্ছে। আমার চোখ পড়তেই সে বলে উঠল, আচ্ছা, পুরো ব্যাপারটা বলো তো, কেন আর কি এমন হলো? কয়েক সেকেন্ড ভেবে সিদ্ধান্ত নিলাম যে মেয়েটাকে সব বলি, কেননা আমার তখন বলা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বিধায় সব কিছু শুরু থেকে বলি তাকে। বলা শেষ হলে এবার মেয়েটা সব শোনার পর এত বড় শ্বাস নিয়ে আমায় বলে, সর্বপ্রথম পদকে তোমায় স্বাগতম জানাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছিলাম, পদক মানে কি? সে জবাব দিল, পদক মানে পরকীয়া দমন কমিশন। আর তুমি এখন ঠিক এই পদকের হেডকোয়ার্টারে রয়েছ। কথাটা শুনে আমার খুশি হওয়ার দরকার ছিল নাকি দুঃখী তা বুঝতে পারছিলাম না তখন, কিন্তু সত্যি বলতে অনেক বেশি অবাক হয়েছিলাম এমন একটা তথ্য পাওয়ার পর। বুঝতে পারছিলাম যে এখানকার খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে এই মেয়েটা বেশ ভালোই জানে, কিন্তু তার ব্যাপারে তখন আমি জানতাম না। যখন মনে পড়ল আমি তাকে আমার পরিচয় দিয়েছি, তখন আর না জিজ্ঞেস করে পারলাম না, আপনি কি বলুন তো, আপনার নাম এখানে কিভাবে? মেয়েটা হাসি দিয়ে বলল, আমি শীতল হাওয়ায় স্তব্ধ ফাগুন, জ্বলন্ত লাফার গলিত আগুন, আমি বিশাল আকাশের মাঝে এক টুকরো সৃষ্টি, সাদা কালো মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি। তার এমন ছন্দে মিলিত কথার পরিশিষ্ট বুঝতে পারলাম না তখন। বোকার মতো করে বললাম, মানে? মেয়েটা তখন মাথায় হাত চাপড়ে বলল, লোক তো তুমি বেশ বোকা। আমার নাম যে ইঁচড় পোকা। বিরক্ত হয়ে বললাম, পরিস্থিতিটা কিন্তু মজা করার মতো নয়, আমি আপনার নাম জিজ্ঞেস করেছি। ওকে ওকে, বিরক্ত হবে না মিস্টার। এই যে বললাম না, সাদা কালো মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি, আমার নাম বৃষ্টি। মেয়েটার কথার বাচনভঙ্গি বেশ অদ্ভুত। কোন প্যাচে কি বলে তা বোঝা একেবারেই মুশকিল। কথার মাঝে তার দেওয়া প্যাচ লাগানোর ক্ষমতাটা বেশ তখন আমায় মুগ্ধ করেছিল, যদিও আমি তখন এমন কিছু স্বীকার করিনি। বৃষ্টির নাম শোনার পর আমি ওর সামনে এগিয়ে গেলাম। খানিক আগে ও যে দরজা দিয়ে বেরিয়ে এসেছিল সেই দরজা খুঁজতে লাগলাম, কিন্তু এমন কোনো দরজার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না। আমাকে এভাবে এখানে পায়চারি করতে দেখে বৃষ্টি ফ্লোরে বসা অবস্থায় বলে উঠল, ওই দরজা খুঁজছ? আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়ালাম। ওটা পেয়ে কোনো লাভ নেই, ওটা অকাজের। এই দরজা আমাদের বের করতে পারবে না। মানে জিজ্ঞাসা করলাম আমি। মেয়েটা তৎক্ষণাৎ উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমার চোখের দিকে দৃষ্টি স্থির করে রেখে বলল, মিরর রুমে কাউকে ঢোকানো মানেই তার কাজ এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করা। এটাই হচ্ছে এই লেভেল কমপ্লিট মিশন। তুমি চাইলে সিঙ্গেল প্লেয়ার খেলতে পারবে, অর্থাৎ তোমার একা এখান থেকে বের হওয়ার রাস্তা বের করে বাইরে চলে যেতে, যা আসলে
অনেক ডিফিকাল্ট। আবার তুমি চাইলে মাল্টিপ্লেয়িং করেও টিমস আপ করে খেলতে পারো। এক্ষেত্রে তোমার টিম মেম্বার লাগবে, যার দ্বারা তুমি একত্রে প্ল্যান করে এখান থেকে বের হওয়ার রুট খুঁজতে পারবে। আর কথা হলো, আমিও তোমার মতো একজন অংশগ্রহণকারী, যে কিনা এখানে এসে ফেসে গেছে। আমি এখানে 2 দিন থেকে আটকে আছি, বের হতে পারছি না। এক্ষেত্রে আমি নিজেকে সিঙ্গেল থেকে মাল্টিপ্লেয়ার মোডে একবার চেঞ্জ করে নিতে পারবো। বৃষ্টির বলা প্রতিটি কথাই মনোযোগ দিয়ে সহকারে শুনছিলাম, আর ভাবছিলাম যে আমার করণীয় কী, আমি কোনটাকে চুজ করব। একবার মনে হয় একাই রিস্ক না নিয়ে এই মিশন কমপ্লিট করব, কিন্তু বৃষ্টির কথাবার্তা শুনে ভাবনা পাল্টিয়ে ফেলতে হয়। বৃষ্টি বলেই গেল, একা প্লে করার চিন্তা মাথায় এনো না। আমি ভালোভাবে জানি এই লেভেল তুমি একাই কমপ্লিট করতে পারবে না, আর আমিও পারবো না। তাই আমাদের ডুয়েট কম্বিনেশন দরকার। আমরা যদি একত্রে বুদ্ধি খাটিয়ে রাস্তা খুঁজি, তাহলে এটা ইজি হবে। কি বলো? হবে আমার টিমমেট? এই কথাগুলো বলতে বলতে বৃষ্টি আমার চারপাশ দিয়ে ঘুরছিল। আমি তার কথায় রাজি হয়ে যাই, বলি, ওকে, আমি একমত। রুলস কি? বৃষ্টি আমার দিকে তাকিয়ে মুখ বাঁকানো হাসি দিয়ে অজনার দিকে আওয়াজ নিক্ষেপ করলো, আমরা ডুয়েট কম্বিনেশনে লেভেল কমপ্লিট করতে চাই। এক্ষেত্রে রুলস কি? ঘরের কোনো এক কোনায় স্পিকার এবং মাইক্রোফোন লাগানো ছিল, বিধায় মাইক্রোফোন থেকে উত্তর আসে। 4টি দরজা, একটি ব্রেসমেট, 3টি সুযোগ। ব্যর্থ প্রচেষ্টা, কঠিন মোকাবেলা, রং ডিসিশন, ইউ আর আনলাকি, গো হেড। এসব কথা বলে গায়ে আওয়াজটা থেমে গেল। রুলসের কিছুই বুঝতে পারিনি আমি। বৃষ্টির দিকে তাকিয়ে বললাম, সব কিছু বুঝিয়ে দিলে না তো? ও বলল, ওরা জাস্ট কোড বলে দিয়েছে, বাকিটা আমাদের বের করতে হবে। তুমি প্রস্তুত? আমি একটা লম্বা আত্মবিশ্বাসী শ্বাস ছেড়ে বললাম, আমি প্রস্তুত। বৃষ্টি জাস্ট হাসলো, কিন্তু আমি হাসতে পারলাম না।